সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আমি সাজ্জাদ হোসেন নাইম আবারও হাজির হয়ে গেলাম ইউসিসি রংপুর শাখা কর্তৃক আপনাদের পদার্থবিজ্ঞান ইনস্ট্রাক্টর হিসাবে। সো আজকে আমি চেষ্টা করবো আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আসলে আমাদের এই যে ভার্সিটি ক ইউনিটে যে ভর্তি যুদ্ধটা হয় সেটা আসলে ওভারঅল বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে কী ধরনের কোয়েশ্চেন প্যাটার্নটা হয়ে থাকে, কোন অধ্যায় থেকে কী ধরনের কোয়েশ্চেন হয় এবং তার মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম। সো আমরা যেহেতু শুরুতে সবার আসলে মেইন টার্গেটটা থেকে পাচ্ছে যে অক্সফোর্ড, সেটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি। সো ঢাকা ইউনিভার্সিটি আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা মোটামুটি সবাই জানি যে ফিজিক্সের জন্য সেখানে আসলে 15টা এমসিকিউ কোয়েশ্চেন হয়ে থাকে এবং হচ্ছে 10 মার্কস একটা রিটেন হয়ে থাকে। সো এই ঢাকা ইউনিভার্সিটি ছাড়া কিন্তু অন্য কোনো ইউনিভার্সিটি কিন্তু রিটেন নাই। সো আলটিমেটলি আমরা শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য স্পেশালাইজ ভাবে আসলে রিটেনগুলো ফোকাস করবো। যেহেতু প্রথমত ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারটা আসছে, আমরা সেক্ষেত্রে একটু আলাদাভাবে বলে দিই যে ঢাকা ইউনিভার্সিটি সচরাচর কী ধরনের রিটেন কোয়েশ্চেনগুলো করে থাকে। আপনাদের সবচেয়ে বড় ভীতির জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে যে ভাই আমরা রিটেন তো প্রিপারেশন নেই না, বা হচ্ছে আলটিমেটলি এখানে যেহেতু ক্যালকুলেটার নাই, তাহলে আসলে কী ধরনের রিটেনগুলো আসলে আমরা সলভ করবো। আলটিমেটলি আপনারা যখন হচ্ছে এমসিকিউ প্রিপারেশনটা নেবেন, ওই প্রিপারেশনটা দিয়ে আসলে আপনার রিটেনের প্রিপারেশনটা হয়ে যাবে। তার জন্য যে স্পেশালি যেই বিষয়গুলো ফোকাস রাখতে হবে, যখন আমরা আমাদের ক্লাসগুলো নিয়ে থাকবো, ওই ক্লাসগুলোর মধ্যে দেখবেন কিছু কিছু আমরা সূত্রে হচ্ছে প্রমাণ প্রুফ দেখাচ্ছে। তার মানে যখন আমরা বলবো যে সূত্রগুলো একটু আলাদাভাবে একটু ভালোভাবে দেখেন, মানে এই সূত্রে একটা মানে যে 4টা রিটেনের মধ্যে একটা অবশ্যই প্রুফ টাইপ কিছু একটা আসবে। সেটা হইতে পারে মনে করেন আমাদের যে ব্যবকলনের যে সমীকরণটা ছিল আমাদের, হ্যাঁ, যে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার, হ্যাঁ, প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। সো এই যে আমাদের ব্যবকলনের যে সমীকরণটা আসছে, এটা কিন্তু আমরা যখন ক্লাসগুলো করবো তখন কিন্তু আলটিমেটলি এটা প্রুফ দেখাবো। এরকম বেশ কিছু ছোটো ছোটো প্রমাণ আছে, যেমন আমরা সবাই জানি যে গতিশক্তি ই কে ইকুয়াল টু কত, হ্যাঁ, 3/2 হচ্ছে কি এনআরটি। সো এই যে এরকম যে সূত্রগুলো আছে, যে সূত্রগুলো ছোটো ছোটো কিন্তু প্রুফ পরীক্ষায় চলে আসে। সো এইরকম একটা প্রুফ কিন্তু 4টার মধ্যে অবশ্যই থাকবে। তো আপনাদের যখন পরীক্ষায় যখন আমরা পড়াবো তখন এই বিষয়গুলো ভালোভাবে একটু ফোকাস করতে হবে। দেন সেকেন্ড ওয়ান আসেন যে আমরা যে এই যে চ্যাপ্টারগুলো আসলে বেসিক্যালি ফোকাস করবো হচ্ছে রিটেনের জন্য। যেহেতু আমাদের টোটাল ফিজিক্সে যদি শর্ট সিলেবাসের কথা চিন্তা করি, আমাদের টোটাল 14টা চ্যাপ্টার আছে। ফিজিক্সে ফার্স্ট পেপারে যে যে অধ্যায়গুলো আপনাকে আসলে আলটিমেটলি রিটেনের জন্য ফোকাস করতে হবে, আমরা পিওন দ্বারা বোঝাচ্ছি যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। প্রথমত আপনার হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4 অ্যান্ড চ্যাপ্টার হচ্ছে 8 অ্যান্ড চ্যাপ্টার হচ্ছে 10। মূলত এই 4টা অধ্যায়ের উপর আপনি ফোকাস করবেন। তো এখানে কোয়েশ্চেনগুলো দুইভাবে হতে পারে, একটা হচ্ছে কম্বিনেশন হতে পারে, দুইটা চ্যাপ্টার রিলেটেড হতে পারে। যেমন আপনি যখন 8 নম্বর অধ্যায় পড়তে যাবেন, পর্যাবৃত্তিক গতি অধ্যায়টা পড়তে যাবেন, তখন কিন্তু আলটিমেটলি আপনার হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ রিলেটেড ওই জি এর ব্যাপারগুলো কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু তখন ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আবার আলটিমেটলি যখন আপনি 10 পড়বেন আদর্শ গ্যাস, তখন এটার সাথে কিন্তু আমাদের তাপগতিবিদ্যার মধ্যে একটা কিন্তু সম্পর্ক আছে। তো তখন কিন্তু এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় চলে আসবে। সো এখানে বেসিক্যালি সম্ভাবনা আছে 2 অথবা 4 থেকে একটা কোয়েশ্চেন, অথবা 8 এবং 10 থেকে একটা কোয়েশ্চেন। সো এই ক্ষেত্রে আলটিমেটলি ফার্স্ট পেপার থেকে যদি আমি 2টা রিটেন ধরি, সিমিলারলি সেকেন্ড পেপার P2 থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো সেটা হচ্ছে 1, 2, 3 অ্যান্ড হচ্ছে সর্বশেষ যে চ্যাপ্টারটা দেখতে অনেকটা ছোটো মনে হলো, আলটিমেটলি 10 অথবা হচ্ছে 9। সো খুব বেশি সম্ভাবনা হচ্ছে 9 থেকে কোয়েশ্চেনটা হওয়ার। এখান থেকে মানে বরাবর লাস্ট 2 বছর যাবত কোয়েশ্চেন হচ্ছে। সো এই যে আমি এখানে 4টা অধ্যায় দিলাম, সেটা হচ্ছে 1, 2, 3 অথবা হচ্ছে 9 অথবা 10। সো 10টা আমি একটু কেটে দিতে পারি, আপনি চাইলে শুধু 9টাই মাথায় রাখতে পারেন যে 9 নম্বর অধ্যায় থেকে বাকি 2টা রিটার্ন হবে। এখন হচ্ছে এখানেও সেম কাহিনী হয়, আপনার হচ্ছে কি এখানে যেহেতু মানে তড়িৎ হচ্ছে 2 প্রকার, হচ্ছে স্থির তড়িৎ আর হচ্ছে কি চলতড়িৎ। তাহলে এই যে কোনো তড়িৎ থেকে একটা কোয়েশ্চেন হবে, হ্যাঁ। অ্যান্ড আরেকটা হচ্ছে হয় আপনার তাপগতিবিদ্যা, না হচ্ছে আপনার কি পরমাণুর মডেল, হ্যাঁ। সো যদি পরমাণু মডেল থেকে চলে আসে তাপগতিবিদ্যা আসার কোনো চান্স নাই, অথবা তাপগতিবিদ্যা আসলে পরমাণু থেকে আসার চান্স নেই, কারণ তড়িৎ থেকে একটা কোয়েশ্চেন মাস দেবে। সো এটা হচ্ছে আপনি আলাদাভাবে যখন আপনি এমসিগুলো সলভ করতে যাবেন, তখন হচ্ছে আলটিমেটলি স্পেশালাইজভাবে এই অধ্যায়গুলো ফোকাস করবেন হচ্ছে ডিইউ রিটেনের জন্য। আচ্ছা, এখন আসেন যে বাকি ইউনিভার্সিটিগুলো কাছে, হ্যাঁ। যেমন আমরা সবাই জানি রাজশাহী ইউনিভার্সিটি সিমিলারলি ফিজিক্সের জন্য 25টা কোয়েশ্চেন হয়ে যাবে, গুচ্ছের জন্য সিমিলারলি ফিজিক্সের জন্য 25টা, এবং গুচ্ছ একটা কৃষি আছে তার জন্য হচ্ছে ফিজিক্সে 20, জাহাঙ্গীরনগরে মোটামুটি হচ্ছে 22 মার্কস একটা ফিজিক্সি কোয়েশ্চেন মাস্ট থাকবে। মোটামুটি সবগুলো ইউনিভার্সিটি কিন্তু ফিজিক্স মাস্ট, এবং এটার কিন্তু কোনো অপশন না। যেমন ম্যাথের এবং বায়োলজি কিন্তু একটা অপশন থাকে, আপনি চাইলে ম্যাথ দেখাইতে পারবেন না, আবার তো হচ্ছে আপনি বায়োলজি দেখাইতে পারবেন, অথবা এগুলোর পরিবর্তে আপনি ইংলিশ অথবা বাংলা দেখাইতে পারেন। কিন্তু আবার রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু এটার সুযোগ আছে, আপনি চাইলে হচ্ছে ম্যাথ এবং বায়োলজি দুটা কম্বিনেশন দেখাইতে পারেন। সো এক্ষেত্রে কিন্তু ফিজিক্সে কিন্তু এই সুযোগটা নাই। তার মানে আপনাকে ফিজিক্সটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে, এবং সেই জন্য আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন বারবার হয়, সেই টপিকগুলোর উপর বেশি জোর দিয়ে, এবং স্পেশালি ডিইউর জন্য হচ্ছে আপনাকে এই রিটেনের জন্য এই চ্যাপ্টারগুলো ফোকাস করে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। এবং এই ক্ষেত্রে আলটিমেটলি আপনাদের এই বিষয়গুলো যখন আপনি করতে যাবেন, তো আপনার যে অধ্যায়গুলোর উপর বেশি ফোকাস রাখা দরকার, আমি সেই অধ্যায়গুলোর একটু নামগুলো আপনাকে বলে দিচ্ছি। এটা আলটিমেটলি হচ্ছে যখন আপনার শুরু থেকে আপনাদের এই বিষয়টা মাথায় থাকবে যে ভাই আমি কোন অধ্যায়গুলো একটু বেশি ফোকাস রাখবো, তখন আপনার প্রিপারেশন নিতে অনেক সুবিধা হবে। এবং যারা আসলে মোটামুটি চান্স পাবে, বা যারা আসলে পরীক্ষা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পায়, তারা একটু তাদের টেকনিকটা হচ্ছে নর্মাল স্টুডেন্ট থেকে একটু অন্যরকম হতে হবে। সেই টেকনিকটা কি, যে কোন বিষয়ে পড়বো কোনটা ছেড়ে দিব, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনারা যখন আপনি অ্যাডমিশনে যাবেন ভাই, ওভারঅল কিন্তু অনেক মানে পড়াশোনা, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ওভারঅল অনেক পড়াশোনা। তাহলে আপনার কাজ হবে যে কোনটা গ্রহণীয় কোনটা হচ্ছে বর্জনীয়, সেই জিনিসটা ফোকাস রাখা। তো আমি যদি ফিজিক্সের ফার্স্ট পেপারের জন্য বলি, যে প্রথম পত্রের জন্য আমি যদি চিন্তা করি যে P1 এর জন্য আসলে আপনার কোন কোন অধ্যায়গুলো খুব ভালোভাবে মাথায় রাখেন, যেমন ভেক্টর, প্রতি বছর এখান থেকে একটা কোয়েশ্চেন মাস্ট হয়ে থাকে ভেক্টর। দেন আসেন যে
4 নম্বর বলবিদ্যা। সিমিলারলি বলবিদ্যার গুরুত্বপূর্ণ যে কয়েকটা টপিক, যেমন নর্মাল বল সম্পর্কিত, বলের অনেকগুলো ডাইভার্সিফাইড রূপ আছে, বিভিন্ন প্রকার মনে করেন বলের রূপাংশ দিয়ে আপনাকে ম্যাথগুলো দিতে পারে। দেন আরেকটা হচ্ছে বলের ঘাত এবং হচ্ছে ঘাত বল। এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বোথ জিএসটি অ্যান্ড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, সেম আপনি যদি এখন কাজ ক্ষমতা শক্তি থেকে একটা কোয়েশ্চেন বেসিক্যালি হয়ে থাকে, কাজ ক্ষমতা শক্তি একটা মাস্ট কোয়েশ্চেন হবে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে খুব সহজে কিন্তু আনসার করা যায়। সিমিলারলি 6 অথবা 8, হ্যাঁ, এটা কম্বাইন্ডও কোয়েশ্চেন হতে পারে দুইটা, অথবা আলাদা আলাদা দুইটা কোয়েশ্চেন হতে পারে। হ্যাঁ, সো এই দুইটা গুরুত্ব মানে এখানে অধ্যায়গুলো একটার সাথে একটা কিন্তু প্রাসঙ্গিক। মহাকর্ষ, অভিকর্ষ এবং হচ্ছে পর্যাবৃত্তিক গতি, এই দুটো কিন্তু একটার সাথে ইন্টার রিলেটেড। সো আপনাকে এখানে একটু এরকমভাবে বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে। যখন আপনি 8 নম্বর অধ্যায় পড়বেন তখন অবশ্যই 6 সম্পর্কে একটা বৃহৎ আইডিয়া আপনাকে নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা, দেন আসেন হচ্ছে সর্বশেষ হচ্ছে 10 নাম্বার অধ্যায়, যেটা হচ্ছে আদর্শ গ্যাস। সিমিলারলি আদর্শ গ্যাসের সাথে কিন্তু আমাদের সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যার একটা কিন্তু সম্পর্ক আছে। তো এই ক্ষেত্রে আলটিমেটলি আপনাকে এটার সাথে কিন্তু একটা কম্বিনেশন করে পড়াশোনা করতে হবে। সো আমি এখানে যে মোটামুটি দেখেন 1 2 3 4 5 6 7টা অধ্যায় দিলাম। সো মোটামুটি এখানে ধরে রাখতে পারেন এই 7টা অধ্যায় থেকে 7 থেকে আপনি 8টা কোয়েশ্চেন এখান থেকে পাবেন। তো যেহেতু আমি যদি ডিউর কথা চিন্তা করি, ডিউর জন্য আমি বলি ডিউতে টোটাল হচ্ছে ফিজিক্সের হচ্ছে 15 মার্কস। তো এই 15 মার্কসের জন্য ফার্স্ট পেপার থেকে আপনি 7 8 চিন্তা করতে পারেন। সিমিলারলি সেকেন্ড পার্টে এরকম কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, যেমন আমরা বলতে পারি 1 2 3, হ্যাঁ, দেন হচ্ছে আপনার হচ্ছে 8, দেন আরেকটা জায়গাতে সবসময় কোয়েশ্চেন আমি একটু যদি দেখি সেটা হচ্ছে 7 8 9 অ্যান্ড হচ্ছে 10। এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে সবসময় কোয়েশ্চেন হয়ে থাকে। এখানে আমি দেখেন মোটামুটি 7টা অধ্যায় দিছি, তাহলে এখান থেকে যদি 8টা কোয়েশ্চেন হয়ে যায় তাহলে বাকি কোয়েশ্চেন কিন্তু এখানে 7টা হবে। বাট এখানে একটা অধ্যায় যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রে, যেমন যে অধ্যায় থেকে মিসিং হতে পারে, যেমন এই তড়িৎ, 3টা তড়িৎ রিলেটেড কথাবার্তা আছে। হ্যাঁ, একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে চল তড়িৎ, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তাহলে এই 3টা জায়গা থেকে হয় 3টা কোয়েশ্চেন হতে পারে, অথবা এটার কম্বিনেশনে 2টা কোয়েশ্চেন হতে পারে। তো আপনি যে এই অধ্যায়গুলো বললাম, এবং এটা কিন্তু একটু স্পেসিফিক জায়গা আছে, যেমন তাপগতিবিদ্যার কিন্তু এখানে মোটামুটি সবচেয়ে বেশি জায়গা মানে ফোকাস পয়েন্টটা করা হয় সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন তাপমাত্রা মাপার যে 4-5টা স্কেল আছে, সেই স্কেলগুলো থেকে কোয়েশ্চেন হয়ে থাকে। অথবা তাপগতিবিদ্যার যে প্রথম যে সূত্রটা আছে, এটা কিন্তু 2টা মতবাদ আমরা জানি, একটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া, আর একটা হচ্ছে ক্লসিয়াসের মতবাদ। বেসিক্যালি এই জায়গাগুলোতে কোয়েশ্চেন হয়, অথবা হচ্ছে এন্ট্রপি, এই জায়গাগুলোতে কোয়েশ্চেনটা হয়ে থাকে। সিমিলারলি স্থির তড়িতের জায়গাটা খুবই সহজ, এবং এখানে মোটামুটি ফোকাস পয়েন্ট হচ্ছে 4টা পয়েন্ট। হ্যাঁ, সবসময় মাথায় রাখবেন কুলম্ব বলের যে সূত্রটা আছে, বিভবের যে সূত্রটা আছে, এবং হচ্ছে আরেকটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, এবং হচ্ছে শেষে হচ্ছে ধারাগত। এই 4টা টপিকটা আপনাকে খুব ভালোভাবে পড়া লাগবে। এখান থেকে আপনি যদি 4টা টপিক খুব ভালোভাবে সিনসিয়ারলি পড়তে পারেন, এখান থেকে আপনি খুব সহজে একটা কোয়েশ্চেন আনসার করতে পারেন। চলে আসেন চলতড়িৎ, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এখান থেকে বলছি একটা যেহেতু রিটেনের একটা চান্স আছে, তার মানে আপনাকে অবশ্যই সার্কিট সলভের ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো সার্কিট সলভের জন্য আমরা অলরেডি বিডিআর এবং সিডিআর এর ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো সামনে ক্লাস টপিকে, এবং কীভাবে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সহকারে যে আলটিমেটলি আপনি একটা সার্কিটের যে কোনো জায়গা থেকে যদি প্রবাহ জানতে চাই, ভোল্টেজ জানতে চাই, রোধ জানতে চাই, কীভাবে বের করবেন, সেগুলো আমরা এখানে হয়তো ক্লাসে আলোচনা করবো। এছাড়া এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসে সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার রোধের বা দিয়ে আপনাকে বলে সেখানে আমার বিদ্যুৎ বিলের পরিমাণটা কেমন আসবে। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো এই ব্যাপারগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর 7 নম্বর, এটা খুবই একটা ঝামেলার একটা অধ্যায়। এখানে আমাদের প্রবলেমটা হয় যে ভাই ব্যতিচার, অপবর্তনে, এখানে সূত্রগুলো আমাদের খুব ঝামেলা হয়। আমরা চেষ্টা করবো ক্লাসে খুব সুন্দরভাবে বিষয়গুলো টেকনিক্যালি মানে মনে রাখার জন্য, বাট এখানে একটা কমন কোয়েশ্চেন অবশ্যই পরীক্ষা হবে। হ্যাঁ, যেমন সবসময় যে ফোকাস পয়েন্ট রাখবেন যে আলোটা আসলে কি, আলো নিয়ে যে 4টা মতবাদ আছে। হ্যাঁ, আমাদের 4জন বিজ্ঞানী মতবাদগুলো দিয়েছেন, বিজ্ঞানী হাইগেন্স, বিজ্ঞানী নিউটন, তারপর হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, হ্যাঁ, এবং হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। এই যে 4টা যে মতবাদ, সেই মতবাদটা, এবং হচ্ছে বিশেষ করে ব্যতিচারের যে 2টা বিশেষ ধর্ম, একটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, একটা হচ্ছে ধ্বংসাত্মকমূলক ব্যতিচার। তার যে স্পেসিফিক কখন গঠনমূলক ব্যতিচার হবে, কখন ধ্বংসাত্মকমূলক ব্যতিচার হবে, এইগুলো থেকে কিন্তু পরীক্ষায় খুবই কোয়েশ্চেন হয়ে থাকে। দেন আপনি আসেন হচ্ছে 8 নম্বর। এই জায়গাটা আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে যে ভাই এখানে আমাদের একটু ক্যালকুলেশনের সমস্যা হয়, কারণ যেহেতু আমাদের ইউনিভার্সিটিগুলোতে ক্যালকুলেটার নাই, আদার্স মানে উইদাউট হচ্ছে আপনার কি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে, তাহলে এই ক্যালকুলেশন বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করবো এখন আপনাদের ওভারঅল কীভাবে আসলে ক্যালকুলেশন বিষয়গুলো হ্যাক্স আপনি আপনার মাথায় না রাখতে পারেন, এবং কীভাবে এই জিনিসগুলোকে আপনি পরীক্ষায় খুবই দ্রুত আসলে সলভ করতে পারেন। আপনাদের সবচেয়ে বড় যে অ্যালার্মিং যে বিষয়টা কাজ করবে যে ভাই আমরা তো এতদিন হচ্ছে ক্যালকুলেটার একদম জাস্ট নর্মাল 5 আর 5 যোগ করলে ক্যালকুলেটার ব্যবহার করছি, কিন্তু অ্যাডমিশনে গিয়ে দেখবো যে আমাদের ভাই নর্মালি এই সব অনেক বড় বড় ক্যালকুলেশন আসছে যেগুলোকে আমাকে উইদাউট ক্যালকুলেটার করতে হবে। তার জন্য আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ আমি পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি। এই পয়েন্টগুলো যদি আপনি আগে থেকেই প্র্যাকটিস করে থাকতে মানে চলতে থাকেন, তাহলে আলটিমেটলি আপনারা খুব সহজেই এটা আনসার করতে পারেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে সবচেয়ে প্রথমে যে বিষয়গুলো কাজ করবে সেটা হচ্ছে √1 থেকে √10 মিনিমাম। হ্যাঁ, √1 থেকে √10 পর্যন্ত মানগুলো আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যেমন আপনি যেমন √1 জানেন খুব সিম্পলি, √2 মানে কত 1.41, এবং √3 কত 1.73। মোটামুটি এই 3টা মান মোটামুটি সবারই মুখস্থ, এবং এটা মুখস্থ থাকা লাগবেই মাস্ট। হ্যাঁ, যে √1 মানে 1, √2 মানে 1.41, √3 মানে 1.73। ঝামেলাটা হচ্ছে ভাই আমাদের √4 থেকে পরের মানগুলো প্রবলেম। যেমন আমি সিম্পলি √4টা বুঝতে পারছি খুব সহজ, এটা হচ্ছে কত 2, এখন কত হচ্ছে তাহলে ভাই √5, হ্যাঁ, বা হচ্ছে √6, √7, এই মানগুলো আসলে কেমন হবে। আমি একটা জাস্ট ছোট্ট আপনাদের টেকনিক বলতেছি, যেমন √4 এর মানটা কত 2 না,
জাস্ট এরপরে ক্ষেত্রে আপনি জাস্ট কী করবেন, এই 2 এর সাথে 0.2 করে যুক্ত যাবেন। তার মানে √5 এর কত হবে 2.2, √6 কত তাহলে 2.4, হ্যাঁ রুট তাহলে 8 কত, সরি √7 তাহলে কত 2.6, হ্যাঁ √8 তাহলে কত 2.8 এবং √9 তাহলে কত 3। এখন বলতে পারেন ভাই আমি তো ক্যালকুলেটর ব্যবহার করে দেখলাম √5 এর মান আছে 2.21, ভাই আমার এত দরকার না, আমি জাস্ট ক্যালকুলেশন করবো এক গড়, দশমিকের উপরে এক গড় পর্যন্ত, কারণ আমাকে এরকম কাছাকাছি কোনো মান দেবে না যে 10.1 10.2, অপশনগুলো এরকম থাকবে না, অপশনগুলো থাকে 10.1 আর এটা থাকবে মনে করেন 20.1, তোমার এর মধ্যে একটা হিউজ একটা গ্যাপ থাকবে। সো আপনি মোটামুটি এখানে আমি যে মানগুলো বললাম যে √1 থেকে মিনিমাম √10 পর্যন্ত একটা আইডিয়া থাকতে হবে। তাহলে একটু বলেন তো √10 এর মানটা কেমন আসতেছে, তাহলে √9 যদি হচ্ছে 3 হয় তাহলে এটা মোটামুটি আমি বলতে পারি 3.2 এরকম একটা কাছাকাছি ভ্যালু আসবে। সো এক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে √1 থেকে √10 এরকম মানগুলো মুখস্থ রাখা লাগবে। সেকেন্ড ওয়ান যে বিষয়টা আপনি মাথায় নিতে হবে সেটা হচ্ছে যে, সেকেন্ড ওয়ান যদি বলতে চাই সেটা হচ্ছে আপনার এই যে কোণের যে ব্যাপারগুলো, হ্যাঁ যেমন প্রায় দেখবেন আমরা যদি চিন্তা করি যেমন সাইনের ক্ষেত্রে যেমন 0 ডিগ্রি মান, 30 ডিগ্রি মান, 45 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান, 90 ডিগ্রি মান, এই মানগুলো মোটামুটি আমাদের সবারই মুখস্থ। তো আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য গুচ্ছ ইউনিভার্সিটিগুলো একটা প্রবলেম হয় প্রায় দেখবেন হচ্ছে এইগুলোর ছাড়াও কিছু অন্যান্য মান পরীক্ষা আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনার কিছু ক্ষেত্রে আপনাকে প্রেডিকশন করে নিতে হবে। তো প্রেডিকশন করতে গেলে আপনাকে কিছু জায়গায় ফোকাস রাখতে হবে। সেটা কি, যেমন সাইন 0 ডিগ্রি মান মনে করেন আমরা 0 জানি, সাইন 30 ডিগ্রি মান কত আমরা জানি, এটাকে বলতে পারি হাফ, কিন্তু আমরা হাফ মানে এটাও জানি যেটা কত 0.5। 45 ডিগ্রি মান কত ভাই তাহলে 1/√2, সেটাকে আমি বলতে পারি 0.71। 60 ডিগ্রি মান কত √3/2, এটাকে বলতে পারি আমি কত 0.86, এবং 90 ডিগ্রি মানটা কত 1। সো এই যে দেখেন আমি এই যে ভগ্নাংশের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ দশমিক মানগুলো বলে দিছি। আপনার যদি ক্যালকুলেশনটা খুব সহজে করতে চান তাহলে অবশ্যই এই দশমিক মানগুলো আপনাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে এটা টেকনিকটা আসলে কি বা কোয়েশ্চেনটা কেমন আসবে, সাপোজ মনে করেন হঠাৎ করে আপনার পরীক্ষা চলে আসলো যে সাইন ইনভার্স 3/2 বা 3/2 না দিয়ে আমি 2/2 দিলাম, মনে করেন 2/3, কারণ যেহেতু 1 এর উপরে হতে পারে না, তাহলে আমি মনে করেন আপনি এখন বলো এটা মানে কত ডিগ্রি হতে পারে। তো আপনি এখন খেয়াল করেন যে আপনি কিন্তু জানেন না যে এইগুলোর বাইরে আপনি কিন্তু আলটিমেটলি মানটা জানেন না। সো আপনাকে কি করতে হবে যে ফার্স্টে যে 2/3 মানে কত সেটা আপনাকে মাথায় রাখতে হবে। যেমন 2/3 মানে কি, যে 2/3 মানে আলটিমেটলি আমি এখানে যদি একটা দশমিক দিই তাহলে কত 20, তাহলে আলটিমেটলি এখানে আমি 0.6 বলতে পারি। তো এই যে 0.6 যে মানটা, এখন আলটিমেটলি এটা কত ডিগ্রি হতে পারে সেটা হয়তো আমি এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু অপশনে মনে করেন আনসারগুলো এরকম থাকতে পারে যে ভাই 29 ডিগ্রি, 39 ডিগ্রি, 49 ডিগ্রি, আর হচ্ছে 59 ডিগ্রি। তাহলে আনসারটা এখানে কোনটা হবে? আশা করি আপনি যদি এই যে এই মানগুলো মোটামুটি জানেন যে 1/√2 এর মান 0.71, √3/2 এর মান কত 0.86, তাহলে কিন্তু একটা ধারণা পেয়ে যাচ্ছেন যে এটা কত ডিগ্রি হতে পারে। যেমন খেয়াল করেন যে এখানে আলটিমেটলি আসছে যে সাইন ইনভার্স 0.6। তো সাইন ইনভার্স যেহেতু 0.6, খেয়াল করেন আপনি কিন্তু জানেন যে 0.5, তাহলে 0.6 যে মানটা এটা কোন মানের মধ্যে আছে, আলটিমেটলি কি 0.5 থেকে বেশি কিন্তু 0.71 থেকে কম। তাহলে খুব ভালোভাবে মাথায় আসতেছে যে ভাই এখানে যে আনসারটা হবে সেটা অবশ্যই এই 30 ডিগ্রি এবং হচ্ছে কত 45 ডিগ্রির মাঝামাঝি একটা মান। তাহলে এখানে খেয়াল করেন 30 থেকে 45 এর মধ্যে কোন আনসারটা আছে, সেটা আছে কত ভাই 39। তাহলে চোখ বন্ধ করে আমার আনসারটা কত হবে 39 ডিগ্রি। সো আপনাদের মাঝে মাঝে এরকম কিন্তু কিছু গুরুত্বপূর্ণ হ্যাক্সগুলো আপনাকে যদি মাথায় রাখেন তাহলে আপনি খুব সহজে প্রেডিকশন করে কিন্তু তার আনসারটা দিয়ে আসতে পারেন। আচ্ছা, এছাড়া কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম হবে যে চ্যাপ্টার ফিজিক্সের সেকেন্ড পেয়ারে চ্যাপ্টার 8 নম্বর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, হ্যাঁ মডার্ন ফিজিক্সে প্রায় দেখবেন এই যে রুটের এই মানটা 1/b/c হোল স্কয়ার, হ্যাঁ প্রায় দেখবেন এই প্রবলেমটা আপনাদের হবে। যেমন আমি যদি সূত্র ধরি L এরটাই ধরি যে L = L0 √1 - b²/c²। হঠাৎ করে আপনাকে বলবে যে চলমান দৈর্ঘ্যটা বের করো অথবা নিশ্চল দৈর্ঘ্যটা বের করো। তো যখন প্রবলেমটা হবে তখন হচ্ছে এই যে রুটের মানটা ক্যালকুলেশন করতে আমাদের অনেক সময় প্রবলেম হয়। তো আপনাদের দেখবেন পরীক্ষায় প্রায়শই দেখবেন যে এক্ষেত্রে যেটা হয় যে বি এর একটা মান দেওয়া থাকে, মনে করেন এরকম একটা মান দেওয়া আছে যে 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড। সো আমি আপনাদের এখন একটা হ্যাক সেকেন্ডে শিখিয়ে দেবো আপনি কীভাবে এই মানটা দেখলে আলটিমেটলি এই রুটের মানটা বলে দিতে পারবেন। সাপোজ ধরেন আমি এখানে জাস্ট এরকমভাবে এটা খেয়াল করলাম যে এই পাশে হচ্ছে আমি এখানে ভি লিখলাম আর এই পাশে হচ্ছে √1 - b²/c²। আচ্ছা, সো সাপোজ মনে করেন আপনার বি এর মানটা এরকম দেওয়া আছে যে বি এর মানটা হচ্ছে v = 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড। আপনার বই দেখুন প্রায় এই মানটা দেওয়া থাকে এবং এটা দিয়ে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে কোয়েশ্চেন আসে। তাহলে 1.8 এটাকে আমি কি চাইলে এটা বলতে পারি না 0.6c, কারণ যেহেতু সি এর মানটা হচ্ছে আলটিমেটলি কত জানি 3 × 10⁸। তার মানে দেখেন 0.6 দিয়ে যদি আমি গুণ করি 300 তাহলে কত 18, মানে 1.8 আসতেছে। তার মানে 1.8 × 10⁸ যে কথা 0.6c কিন্তু কি একই কথা। সো আমরা যদি এখানে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি দেখেন তো কি আসতেছে, তাহলে 1 - b এর মানটা হচ্ছে 0.6c। সো 0.6c আমরা এখানে অ্যাপ্লাই করি 0.6c, নিচে হচ্ছে কত c। সো এটা যদি আমরা দেখি যে আলটিমেটলি কাটাকাটি যাচ্ছে তাহলে কি আসতেছে 1 - 0.6²। 0.6² মানে কত 0.36। 0.36 যদি আমরা মাইনাস করি তাহলে কত আসে
0.64 বা 0.64 যদি আমরা রুট করি 0.8। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে যখন আপনি 1.8 এই মানটা দেখবেন আপনার মাথায় নিতে হবে এটা মানে কত 0.6, আর যখন এই মানটা 0.6 তখন আলটিমেটলি আপনি এটা কত বলতে পারেন 0.8, কারণ তখন তার সবটা মানই কত আসবে 0.8। সিমিলারলি এটার 22% হবে আরেকটা, সেটা কি যে দেখবেন প্রায় আরেকটা মান পরীক্ষা দেওয়া থাকে, সেটা হচ্ছে 24 × 10⁸ মিটার/সেকেন্ড, এবং এই দুইটা মান দিয়ে পরীক্ষায় সবচেয়ে বেশি কোয়েশ্চেন চলে আসে। তাহলে 2.4 তাহলে কি হতে পারে, এখানে যদি 1.8 এর জন্য 0.6 হয় তাহলে 2.8 এর জন্য আমরা কি বলতে পারি, এটা 0.86 বলতে পারি। সিমিলারলি কারণ সি ইকুয়াল টু যেহেতু এই মানটা, তাহলে 3 কত 24 মানে 2.4। তাহলে এক্ষেত্রে যদি 0.6 এর জন্য যদি সবটা মান যদি 0.8 হয় তাহলে অবভিয়াসলি এই 0.8 জন্য এই সবটা মান কত হয়ে যাবে 0.6 হয়ে যাবে। তাহলে আপনি দেখেন খুব সহজে কিন্তু 0.6 বলে 0.8, 0.8c বলে 0.6। তাহলে এই যে এই সিম্পল বি এর জন্য আপনি এই সবটা মান কিন্তু খুব সহজে বের করে নিয়ে আসতে পারছেন। এখন বাকিটা খুব সহজ, বাই এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - b²/c²। যখন আপনি এটার মান ক্যালকুলেশন করে ফেলবেন তো এটার সাথে এটাকে গুণ করা বা ভাগ করা এটা কোনো ব্যাপারই না। সো এটা হলো 2 নম্বর। আর একটা মান পরীক্ষায় প্রায় আসে, সেটা হচ্ছে দেখবেন v ইকুয়াল টু 0.98c। 0.98c, হ্যাঁ, এটাকে আপনি প্রায় কাছাকাছি এরকম মান বলতে পারেন 2.92 × 10⁸ মিটার/সেকেন্ড। মানে আপনার কাজ হচ্ছে যে 2.9 এরকম মান দেখলে আপনি সেটাকে কাছাকাছি কত ধরবেন 0.98c ধরবেন, আর যখন এটাকে 0.98c ধরবেন তখন এই মানটা সবটা চলে আসবে 0.2। সো এই 3টা হ্যাক যদি আপনি মাথায় রাখেন মোটামুটি এই চ্যাপ্টারের যত প্রবলেম আছে আপনি খুব সহজে এটা সলভ করে নিয়ে আসতে পারবেন। এটা পাশাপাশি 4 নম্বর আমি আরেকটা আপনাদের এখানে অ্যাপ্লাই করে দিই। 4 নম্বর যেটা সেটা হচ্ছে যে যদি অনেক সময় দেখেন পরীক্ষা হলে এই মানটা দেওয়া থাকবে যে v ইকুয়াল টু 1/√2c, মানে আলোর বেগের মানটা হচ্ছে বি এর মানটা হচ্ছে আলোর বেগের 1/√2 গুণ, তখন সিমিলারলি এই যে পাশের যে মানটা আছে এটাও 1/√2 আসবে, মানে এটা কোনো চেঞ্জ আসবে না। মানে এটা ইকুয়াল টু আমি একটু আগে বলছিলাম 1/√2 মানটা কত বলছিলাম যে 0.71, আমি 7 দিলাম, তাহলে 0.7c থাকলে এই পাশটা সরাসরি 0.7ই আসতেছে। সো এই 4টা হ্যাক যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার আধুনিক পদার্থবিজ্ঞানে ক্যালকুলেশন নিয়ে কোনো সমস্যা হবে না। আমি একটু আবার রিভিউ করে দিচ্ছি, যখন 0.86 থাকবে তখন এখানে লিখবেন কত 0.8, যদি এই পাশটা 0.8c থাকে তাহলে এই যে সবটার মান কত 0.6। তাহলে দেখেন এটা কিন্তু একটা 22%, 0.6 বলে 0.8, 0.8 বলে 0.6। আবার দেখেন 0.98 যদি বলে তখন সেটা কত 0.2। আবার দেখেন যদি 0.7 থাকে 0.7, তাহলে 0.7 মানটা কিন্তু 0.6 এবং 0.8 এর মাঝামাঝি, তখন কিন্তু তার কোনো চেঞ্জ আসতেছে না, তখন 0.7 মানে কিন্তু 0.7 আছে। সো এই 4টা হ্যাক যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনি কিন্তু খুব সহজে এই মডার্ন ফিজিক্সের যে যত মানে ক্যালকুলেশন রিলেটেড প্রবলেমগুলো আছে খুব সহজে দূর করে ফেলতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।